আমার নাম শীতল। এসিপি এসিপি প্রদ্যুমান। হ্যাঁ, আমি এখানে। বলুন, কি সাহায্য করতে পারি আপনাকে? আমি আমি একটা ব্লাইন্ড হোমে থাকি। বহু বছর ধরে ওখানে থাকি। এত বছরে তো কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন হঠাৎ করেই। কি হয়েছে? আপনি? আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। বলুন আপনার ওখানে কি প্রবলেম? আমি যেখানে থাকি ওখানে ডরমিটারিতে রাতে চুপি চুপি কেউ আসে। মানে? ওসব আমি জানি না। কে আসে, কেন আসে, এসব আমি কিছু জানি না। আপনার কোনো জিনিসপত্র চুরি হয়েছে? আমাদের কাছে চুরি করার মতো কি আছে বলুন? কিন্তু কিন্তু তাও মনে হয় যে কেউ কিছু খুঁজছে, কোনো কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আপনি তো বলছিলেন যে ওখানে চুরি হওয়ার মতো কোনো জিনিস নেই। এই জন্যই তো খুব অদ্ভুত লাগে স্যার। কে আসে, কি চায়, আমি কিছু জানি না। আমার আমার খুব ভয় করে। আপনি এটা কি একদম শিওর হয়ে বলছেন? ইন্সপেক্টর অভিজিৎ, আমি দেখতে পাই না ঠিকই, কিন্তু কিন্তু আমি শুনতে পাই। আমি একটুও যদি কোনো আওয়াজ পাই তাহলে বুঝতে পেরে যাই যে আমার ঘরে কেউ আছে, আমার আশেপাশে কেউ আছে, কিন্তু কিন্তু আমি কিচ্ছু করতে পারি না। আমি ভয়ের চোটে ঘুমানোর অ্যাক্টিং করি। আচ্ছা, ঘরে কি আপনি একাই থাকেন নাকি? আরো আরো একটা মেয়ে থাকে স্যার। আচ্ছা, ও কিছু বুঝতে পারে না? ও তো নাকে তেল দিয়ে ঘুমোয় স্যার। ও বিছানাতে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে, একদম সকালে ওঠে। আচ্ছা, এই যে আপনার রুমে আসে, সে কি রোজই আসে নাকি মাঝে মাঝে? মাঝে মাঝে, কখনো একদিন বাদে, কখনো দুদিন বাদে। ঠিক আছে, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। থ্যাংক ইউ স্যার। ফেডরিক, এনাকে ছেড়ে দিয়ে এসো। আসুন, এদিকে আসুন। কি মনে হচ্ছে? স্যার, মনে তো হচ্ছে সত্যি কথা বলছেন। কিন্তু স্যার, এইসব কেসে আমরা কি করব? হ্যাঁ, না কোনো খুন হয়েছে, না চুরি, না হামলা। এই কেসটা তো আমাদের সিআইডির নয়। তবু এই মেয়েটার ভয় দেখে মনে হচ্ছে অনেক কিছু হতে পারে। আমাদের কাজ শুধু ক্রাইম ইনভেস্টিগেশন নয়, বরং ক্রাইম হওয়া থেকে থামানো। এক মিনিট শোনো। হ্যাঁ। এই শীতলকে তোমরা চেনো? শীতল? ও ওই 17 নম্বরের মেয়েটা। আরে স্যার, ওর কথাটা বলবেন না। ওর অনেক সমস্যা আছে। কখনো একা একা বসে কাঁদতে থাকে, কখনো সবার সামনে হাসতে থাকে। কোনো গন্ডগোল আছে। কিন্তু স্যার, ওকে আপনাদের কি প্রয়োজন? এখানকার ডক্টর কোথায়, যিনি এখানকার ইনচার্জ? ওই তো স্যার, ওই আপনার পিছনেই আসছেন। হ্যালো ডক্টর। ইয়েস। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। সিআইডি? ব্লাইন্ড হোমে কি হয়েছে এখানে? আপনাদের এখানে একজন শীতল ম্যাডাম থাকেন। হ্যাঁ হ্যাঁ। উনি আমাদের অফিসে এসেছিলেন।
আপনি বলছিলেন যে যে ওর ঘরে কেউ চুপি চুপি যায়, তাই না? আগে হ্যাঁ, দেখুন ইন্সপেক্টর, ইংরেজিতে একটা প্রবাদ আছে, এমটি মাইন্ড ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলিক কল্পনাকে আটকাবো কি করে আমরা? সামান্য হাওয়া বইলেও ওদের মনে হয় ঝড় বয়ে গেল। আপনি বলতে চাইছেন যে এই সবকিছু ওনার মনের কল্পনা? অবশ্যই, একদম ঠিক। ডোন্ট ওয়ারি, চেষ্টা ফর ইয়ার। বাই। বাই। সবাই এটা ভাবে আমি বেচারি অন্ধ মেয়ে, যার করার মতো কোনো কিছুই নেই। তাই জন্যই আমি মিথ্যে গল্প বানিয়ে শুধু শুধু টাইম পাস করছি। না না, আমরা এটা কখন বললাম? কিন্তু দেখুন, আপনার কথা অনুযায়ী আমরা ব্লাইন্ড হোমে গিয়েছিলাম, কিন্তু ওখানকার সবাই এটা বলল যে আপনি ওভার রিয়াক্ট করেন। তাও আমরা খোঁজ খবর নিয়েছি, কিন্তু কোনো কিছুই জানা যায়নি। ব্যাপারটা তো সেটাই যে আমি মিথ্যে কথা বলছি। দেখুন ম্যাডাম, ব্লাইন্ড হোমে আমরা অনেককেই জিজ্ঞাসাবাদ করেছি। এবার ওরা সত্যি বলছেন, আপনি সত্যি বলছেন, ওদের কথা বিশ্বাস করবো নাকি আপনার কথায়? হতে পারে ওরা সবাই মিথ্যে বলছে। কিন্তু কেউ আপনার ঘরে আসবে কেন? কি চাই ওর? সেটাই তো আপনাদের খুঁজতে হবে। দেখুন, আমরা পুলিশের লোক, আমাদেরও এরকম অনেক কিছু মনে হয়। আমাদেরও মনে হয় যে আসামি কে আমরা জানি আর তাকে আমরা ধরে ফেলবো, কিন্তু কখনো কখনো আমাদেরও ভুল হয়ে যায়। এটাই তো পার্থক্য আপনাদের আর আমার মধ্যে। আমার কখনো ভুল হয় না। হ্যালো, আমি আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি, একটু বিজি আছি। ওকে? দেখুন ম্যাডাম, আমাদের মনে হয় আপনার এটা কল্পনা। আপনার ঘরের মধ্যে কেউই আসে না। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আমি আপনাদের প্রুফ করে দিচ্ছি। আপনি বলুন তো, আপনার কানে ব্লুটুথ আছে নাকি হ্যান্ডস্ফ্রি? আমি যে ব্লুটুথ পরে আছি সেটা আপনি কি করে জানতে পারলেন? যদি ফোনটা আপনার হাতে থাকতো তাহলে সেটা রিসিভ করতে কিছুটা সময় লাগতো। ইন্সপেক্টর দয়া, আপনি ফাইলটা যতই আস্তে টেবিলে রাখুন না কেন, আমি ওটার আওয়াজ ঠিকই শুনতে পাবো। মিস্টার ফেডরিক, আপনার মোবাইল ভাইব্রেশনে আছে, কখন থেকে বাজছে, রিসিভ করুন। আমরা বুঝতে পারলাম, কিন্তু তা সত্ত্বেও আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার রুমে নিশ্চয়ই কেউ আসে। সেটা আপনারা চারজন বিশ্বাস করুন আর না করুন। এই তো আপনি ভুল করলেন। এখানে এই রুমে 4 জন নই, আমরা 3 জন রয়েছি। হয়তো ভুলে যাচ্ছেন, দরজায় এসিপি স্যার দাঁড়িয়ে আছেন। বাহ, স্যার, ঈশ্বর যখন কারোর কাছ থেকে কিছু কেড়ে নেন তখন তাকে অন্য আরেকটা শক্তি দেন। আমরা খুব সামান্য শব্দও শুনতে পাই, যেটা আমাদের চোখ দেখতে পায় না। সরি শীতল, তবে এবার তোমার কেসটা সিরিয়াসলি নেব। তোমাকে দ্বিতীয়বার অভিযোগ করার সুযোগ দেব না। তোমার রুমে যেই আসুক না কেন, তাকে এটা তো বলতেই হবে যে তার উদ্দেশ্যটা কি। এই কেসটা তখনই সলভ হবে যখন কেউ ব্লাইন্ড হোমে গিয়ে থাকবে আর ওখানকার প্রতিটা ঘটনা, প্রতিটা লোকের ওপর নজর রাখবে। আমাদের মধ্যেই কাউকে ছদ্মবেশে যেতে হবে। কিন্তু সবকিছু খুব সাবধানে করতে হবে স্যার। অন্ধের অ্যাক্টিং করা এত সহজ নয়। স্যার, এই কাজের জন্য অভিজিৎকে পাঠিয়ে দেওয়া হোক। অভিজিৎ ভালো অ্যাক্টিং করে। হ্যাঁ না দয়া, আমি নিজেই যাব। স্যার, আপনি? হ্যাঁ অভিজিৎ, কারণ আমি ভালো করে জানি যখন চোখের দৃষ্টি চলে যায় তখন কিরকম ফিলিংস হয়। একবার আমি দৃষ্টি হারিয়ে ফেলেছিলাম, তার মানে আমি অন্ধ হয়ে গেছি। আমি আর কোনোদিন দেখতে পাবো না। কিন্তু স্যার, ব্লাইন্ড হসপিটাল অ্যাডমিশন নেওয়ার আগে ওখানকার ডাক্তাররা চোখ চেক করে, ওদের কি করে বোকা বানাবেন? এই কাজের জন্য তো আমাদের ফরেন্সিক ডক্টর আছে, সে থাকতে চিন্তা কি? নো স্যার, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। এটাকে আমি নিজের জন্য করছি। তা সত্ত্বেও আমি অন্য ডাক্তারদের ঠকাতে পারবো না। আমাকে যেভাবেই হোক ওই ব্লাইন্ড হোমে যেতে হবে। আপনি এসিপি হয়েও তো যেতে পারেন। এসিপি হয়ে গেলে কোনো লাভ হবে না, কারণ ওখানে কি হচ্ছে কিছুই জানা যাবে না। এই জন্য বলছি আমাকে ওখানে অন্ধ সেজেই যেতে হবে। আপনি ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করতে পারেন?
এটাই তো একটা প্রবলেম, আমি অ্যাক্টিং করতে পারি না। এই জন্য বলছি আমাকে এমন কিছু দিন যার জন্য আমাকে ব্লাইন্ড মনে হয়। ঠিক আছে, আমি আপনাকে একটা কেমিক্যাল দিচ্ছি, কিন্তু আপনাকে বলবো না যে সেটা কি। বলতে হবে না, কিন্তু দিন। এই নিন, এর 2 থেকে 3 ফোঁটা নিজের চোখে দেবেন। আপনার চোখের রেটিনা বড় হয়ে যাবে আর আপনাকে দেখতে ব্লাইন্ডের মতো লাগবে। আর যদি কোনো ডক্টর আমার চোখ পরীক্ষা করে? কোনো ডক্টরের সঙ্গে দেখা করার কিছুক্ষণ আগে লাগাবেন, কেউ কিছু বুঝতেই পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর, থ্যাংক ইউ। স্যার, আমরা যেটা করছি সেটা ঠিক নয়, আর এর ফলে আপনার চোখের ক্ষতিও হতে পারে। আমি জানি ডক্টর, কিন্তু আমাকে এই কেসটা সলভ করতেই হবে। আপনাকে ডক্টর আগরওয়াল পাঠিয়েছেন? হ্যাঁ, ভালো চিকিৎসার জন্য। আপনার নাম কি? আমার নাম পান্ডুরাম ফুলসে। আমি হীরের কারিগর, বহু বছর ধরে কাজ করি। আচ্ছা, ওনাকে মেশিনে বসিয়ে দাও। আগে আসুন, একটু সাবধানে আসুন, এই দিক দিয়ে। এই যে এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ, একটু মুখটা এগো। কাকু, এইখানে। আপনি কবে থেকে দেখতে পাচ্ছেন না? 1 বছর ধরে। কখনো চিকিৎসা করিয়েছেন? কি করে চিকিৎসা করাবো? চোখের দৃষ্টিটা চলে যাওয়ার পর তো কাজও চলে গেছে, টাকাই নেই চিকিৎসা করানোর। হয়ে গেছে। ডক্টর শাহ, ইয়েস, হি ইজ টোটালি ব্লাইন্ড। আপনি আমাদের কাছে কি চান? আপনি আমাকে আপনাদের ব্লাইন্ড হোমে রেখে দিন, আমার আর কেউ নেই। ঠিক আছে, ওনাকে বেড নাম্বার 8টা দিয়ে দাও। আপনি চিন্তা করবেন না, এখানে আপনার সম্পূর্ণ খেয়াল রাখা হবে। থ্যাংক ইউ ডক্টর। কে ওই লোকটি? নতুন পেশেন্ট, টোটালি ব্লাইন্ড। টোটালি ব্লাইন্ড? সত্যিই যদি অন্ধ হয় তাহলে আমি ঘরে ঢুকতেই ওর চোখটা রিয়াক্ট করলো কেন? আর রাস্তা থেকে যেভাবে সরলো মনে হলো ধাক্কা মাচাতে সরলো। আমাকে কোথায় রাখবে? আমার রুমটা কোথায়? ওই যে সামনের দিকে। আর এখানে লেডিসদের রুম কোথায়? পিছনের দিকে আছে। পেছনের দিকে? তার মানে সামনাসামনি? কি ব্যাপারটা, কি মতলবটা কি আপনার? আরে কিছু না ভাই, ভুল করে ওদের রুমে যেন ঢুকে না পড়ি সেই জন্যই জিজ্ঞেস করছিলাম। চিন্তা করবেন না, আমরা থাকতে কেউ কারোর ঘরে ঢুকতে পারবে না। আচ্ছা, সে তো ঠিকই, এসেছি যখন সব তো জানাই যাবে। কোনো কিছুর প্রয়োজন হলে বেল টিপে দেবেন। আচ্ছা ঠিক আছে।
এটা কি করলেন আপনি? আমি ভুল করে ফেলেছি। আপনি আপনি ভয় পাবেন না, ওটা উনি ইচ্ছে করে করেননি, বুঝলেন তো? আপনি বসুন, সাবধানে। হ্যালো অভিজিৎ, আমি শীতলকে একটা সাইলেন্ট বাজার দিয়ে দিয়েছি। যদি ওই রুমে কেউ আসে তাহলে ও বাজারটা বাজিয়ে দেবে। ওকে স্যার। স্যার ওখানে কোনো প্রবলেম নেই তো? প্রবলেম আছে, ডক্টর মূর্তি। আমি ওকে সন্দেহ করছি, ও আমাকে। স্যার এ কি সেই যে শীতলের ঘরে যায়? হ্যাঁ, হতে পারে। আমার গল্পটা ওর বিশ্বাস হয়নি। আমি তো কোনো অ্যাক্টর নই, তবু এই মুহূর্তে ডক্টর মূর্তি আমার শত্রু। হ্যালো, আমি আবার পরে কথা বলছি, কেউ আসছে। ওকে স্যার। আজকে দ্বিতীয় রাত্রি, আজকে এখানে নিশ্চয়ই কিছু না কিছু ঘটবে। আজকে তৃতীয় রাত্রি, কিন্তু এখনো পর্যন্ত কিছু হলো না। তাহলে শীতল যেটা বলল ওটা ওর ভ্রম নয় তো? হ্যালো অভিজিৎ। স্যার দেখো, আমার মনে হয় আমরা এখানে টাইম ওয়েস্ট করছি। 4 দিন হয়ে গেছে, শীতলের রুমে কেউ যায়নি, আর কোনো রকম সূত্রও আমি খুঁজে পাইনি। স্যার স্যার আজকের রাতটা দেখিনি। যদি কিছু প্রমাণ না পাই তো তাহলে কেসটা বন্ধ। অভিজিৎ, 1 মিনিট, শীতলের সিগন্যাল পাচ্ছি, আমি গিয়ে দেখছি। তোমরাও অ্যালার্ট থাকবে, কেমন? ইয়েস স্যার। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও, না হলে কিন্তু গুলি করবো। বন্দুকের আওয়াজ, আরে গুলিকে চালালো, গুলিকে চালালো। কি হচ্ছে এখানে? কে গুলি চালালো? আমার খুব ভয় করছে। চলো চলো। আরে আরে গুলি কে চালালো? আরে কি হয়েছে? কে গুলি চালিয়েছে? হ্যাঁ, আমিও তো শুনলাম গুলি চলার শব্দ। সত্যি আমারও খুব ভয় করছে। আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ, আমারও ভীষণ ভয় করছে। স্যার হ্যাঁ, কেউ এসেছিল।
আমি নিজে ওর পিছু নিয়েছিলাম। শীতল আমাদের ভুল বলেনি, ব্যাপারটা সত্যি খুব সিরিয়াস। স্যার চিনতে পেরেছেন কে ছিল? না, আমি ওকে ঠিক মতন দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয় ও ডক্টর মূর্তিই ছিল। আমি এই কেসের শেষ দেখে ছাড়বো, এই ডক্টর মূর্তিকে আমি ছাড়বো না। অপরাধী যেই হোক তাকে শেষ পর্যন্ত জেলে যেতেই হবে। ইয়েস স্যার। প্লিজ ম্যাডাম একটু সরে দাঁড়ান, একটু সরুন, এক মিনিট, একটু যেতে দিন আমাকে প্লিজ। এসব কি হচ্ছে কি এখানে? আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তুমি ব্লাইন্ড নও। আপনি ঠিকই বলেছেন ডক্টর মূর্তি, আমি ব্লাইন্ড নই, আর না তো আমার চোখে কেউ ধুলো দিতে পারে। তার মানেটা কি? তার মানে আপনাদের ব্লাইন্ড হোমে কিছু গোলমাল হচ্ছে, আর আমি এটা খুঁজতে এসেছি এই গোলমালের পেছনে আছে কে। আপনি এখানে কার কথা অনুযায়ী এসেছেন? তাহলে শীতলের কথা অনুযায়ী আপনি এখানে এসেছেন। মনে হচ্ছে আজকাল সিআইডির কাছে কোনো কাজ নেই। সিআইডির কাছে একটাই কাজ আছে, ক্রাইমকে থামানো আর অপরাধীকে ধরা। আর সেই অপরাধী যেই হোক, সে সাধারণ লোক বা আপনার মতন ডক্টর। বুঝেছেন ডক্টর মূর্তি? অল দি বেস্ট। থ্যাংক ইউ ডক্টর মূর্তি। গত কয়েক রাত ধরে 17 নম্বর বেডের কাছে কেউ কিছু খুঁজছে। যত কিছু গোলমাল এই 17 নম্বর বেডের আশেপাশেই। কিন্তু কি কি চাইছে সেই লোক? স্যার, স্যার এখন এই বেড নাম্বার 17টা খালি আছে, কিন্তু 15 দিন আগে যে পেশেন্ট এখানে ছিল ওর নাম রাধিকা। আর আর গত 15 দিন ধরেই এখানে কেউ আসছে। রাধিকার ব্যাপারে কোনো ইনফরমেশন? স্যার ও এখানে 1 সপ্তাহের জন্য ছিল। তারপরে চলে গেছে? না স্যার, ও মারা গেছে। মারা গেছে? তার মানে হলো আমাদের রাধিকার ব্যাপারে অনেক কিছু খোঁজ নিতে হবে। সে কে ছিল, কোথা থেকে এসেছিল, কি কাজ করত। অভিজিৎ, আমার রাধিকার পুরো ফাইলটা চাই। স্যার স্যার রাধিকা একটা জুয়েলারি শপে কাজ করত, সুরজমল ডায়মন্ডস। 2 মাস আগে এই কোম্পানিতে 2 কোটি টাকার হিরে চুরি হয়েছে। কেউ ওখানকার লকারের মেটাল তালা অ্যাসিড দিয়ে গলিয়ে দিয়েছিল স্যার, আর হিরে নিয়ে পালিয়ে যায়। পরের দিন একজন পালাচ্ছিল যে হিরে নিয়ে পালানোর চেষ্টা করছিল, তাকে গুলি করা হয় আর সে মারা যায়, কিন্তু সে হিরে আর পাওয়া যায়নি। তখন রাধিকা কোথায় ছিল? সেই সময় রাধিকা কাজে যাওয়া বন্ধ করে দিয়েছিল, কারণ ওর চোখের জ্যোতি চলে গেছিল। ওর বয়ানে বলেছিল যে ভুল করেও টয়লেটে ইউজ করার অ্যাসিড নিজের চোখে ঢেলে দিয়েছিল। কেসটা খুব জটিল স্যার, ওই 2 কোটি টাকার হিরে আজ পর্যন্ত পাওয়া যায়নি। আমার মনে হয় ওই রাধিকা হিরে চুরির সঙ্গে জড়িত ছিল, আর ওর চোখে যে অ্যাসিড গিয়েছিল সেটা সেই অ্যাসিড যেটা দিয়ে সিন্দুক খোলা হয়েছে, আর হয়তো সেই অ্যাসিডের কারণেই ওর চোখ নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, যদি এই কেমিক্যাল সামান্য চোখে যায় তাহলে সে আর চোখে দেখতে পাবে না। তার মানে সেই লোক অন্ধ হয়ে যাবে? অন্ধ তো হবেই, চোখে ফুটো হয়ে যাবে। এই দেখুন, আপনারা একটু পিছনে যান প্লিজ। এই দেখুন স্যার, এটা একটা লোহার স্ল্যাব, এর ওপর এই কেমিক্যালের ড্রপ ফেলে দেখা যাক। এই কেমিক্যাল তো লকারের তালাও গলিয়ে দিতে পারে, তাহলে মানুষের চোখ এমন কি ব্যাপার?
তার মানে হলো রাধিকা হিরে চুরির সঙ্গে যুক্ত ছিল। যখন ওরা সিন্ধুকে এই কেমিক্যালটা ঢালছিল তখন ভুল করে এই কেমিক্যালটা রাধিকার চোখে লেগে যায় আর ওর চোখ নষ্ট হয়ে যায়। কিন্তু হিরে কোথায় রাখা আছে এটা রাধিকা জানতো। রাধিকা তো মারা গেছে স্যার। আমাদের এটা জানতে হবে যে রাধিকার মৃত্যু কিভাবে হয়েছিল। স্যার আমি এটা ভেবে অবাক হচ্ছি যে রাধিকা আত্মহত্যা করার জন্য ব্লাইন্ড হোমের ফার্মেসি অবধি কি করে পৌঁছলো, আর ও এটা কি করে জানলো যে যে শিশিটা ও তুলছে, মানে ও যেটা খেতে যাচ্ছে তাতে বিষই ছিল? স্যার আপনি যেটা বলছেন সেটা সত্যিও হতে পারে। তার মানে মানে রাধিকার আর কোনোভাবেই বাঁচার ইচ্ছে ছিল না। ও সব সময় চিৎকার করে বলতো, আমি মরতে চাই, আমাকে মেরে ফেলো। আমি মরতে চাই, প্লিজ কেউ আমাকে বিষ এনে দাও, আমি এইভাবে বাঁচতে চাই না, আমি মরতে চাই। আমি অনেক টাকা দেব, আমাকে বিষ এনে দাও। ও, তার মানে কেউ পয়সার লোভে পড়ে ওকে বিষ দিয়ে দিয়েছে। যেখান থেকে ও বিষের শিশিটা তুলেছিল সেই আলমারিটা তো সবসময় তালা মারা থাকে, তাহলে রাধিকা বিষটা পেল কোত্থেকে? স্যার কেউ নিশ্চয়ই ওকে সাহায্য করেছিল। তার মানে রাধিকা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। স্যার ধরেই নিলাম এটাই হয়েছে, তাহলে সেটা কে হতে পারে? সেটা তো ব্লাইন্ড হোমেই জানা যাবে। ব্লাইন্ড হোমে চলো। স্যার, হ্যাঁ স্যার মুরলি নামের একটা লোক গত 9 বছর ধরে এই ব্লাইন্ড হোমে ছিল। কিন্তু রাধিকার মৃত্যুর পর হঠাৎ 2-3 দিনের মধ্যে ছুটি নিয়ে নেয়। কেন? ওকে ঠিক হয়ে গিয়েছিল নাকি? ওর চোখের চিকিৎসার জন্য ওর প্রচুর টাকার দরকার ছিল। ওর আই ট্রান্সপ্লান্ট হতে পারত, কিন্তু ওর কাছে টাকা ছিল না। আর টাকা ওকে দিতে পারত রাধিকা। তার মানে ওই চুরি করা হিরে দিয়ে রাধিকা তার মৃত্যু কিনে নিয়েছিল, আর সেই হিরে দিয়ে মুরলি নিজের চোখের চিকিৎসা করাবে। স্যার এই তাহলে সেই খুনি? আমি জানি, আর আমি এটাও জানি যে ও যত তাড়াতাড়ি সম্ভব ওই হিরেগুলোকে পাওয়ার চেষ্টা করবে। মুরলির ব্যাপারে আর কিছু জানতে পেরেছো? স্যার ডক্টর লীনা কামাদ এই কেসটা দেখছিল, ওর কাছ থেকেই কিছু জানা যেতে পারে। মুরলির একটা ভাইপো আছে অরবিন্দ, ও ওকে অনেকবার ডেকেছে, কিন্তু এত বছরের মধ্যে না ও কাকার সঙ্গে দেখা করতে এসছে, না কোনো খোঁজ খবর নিয়েছে। কিন্তু 2 দিন আগে মুরলি অরবিন্দকে আবার ফোন করেছিল। কি জন্য? দেখা করার জন্য। আরো দেখা করতে এসেছিল? হ্যাঁ, এবারেও এসেও ছিল, আর ওকেও ডিসচার্জ করে নিয়েও যায়। ও, তার মানে ও এই হীরের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। এ ওর ভাইপোকে হীরের লোভ দেখায়, আর ভাইপো ওকে বাইরে নিয়ে যায়। ডক্টর আপনি কি বলতে পারবেন এই অরবিন্দ কোথায় থাকে? আপনি অফিস রেকর্ড দেখে নিন, ওখানে অ্যাড্রেস পেয়ে যাবেন। ডেড। রক্ত এখনো লাল আছে, শুকিয়ে কালো হয়ে যায়নি। মার্ডার হয়েছে বেশিক্ষণ হয়নি স্যার। স্যার এই দেখুন স্যার,
মনে হচ্ছে মারা যাওয়ার আগে এদের মধ্যে কেউ ফোন করেছিল। দেখো তো লাস্ট কোন নাম্বার ডায়াল করেছিল। ওয়ান 4739। কিন্তু এরকম তো কোনো নাম্বার হয়ই না কোথাওই। হ্যাঁ, এরকম নাম্বার যদি না থাকে তাহলে এ ডায়াল কেন করলো? স্যার, অনেকগুলো কোম্পানির ট্রাভেল ব্রোশার্স পেয়েছি। মনে হচ্ছে পালানোর চেষ্টা করছিল। স্যার, এদের বডিতে অনেক চিহ্ন রয়েছে, হয়তো এদের টর্চার করা হয়েছিল কথা বের করানোর জন্য। যে এই দুজনকে খুন করেছে সে হীরের ব্যাপারে নিশ্চয়ই জানতো, আর হীরের কারণেই এদের দুজনকে খুন করেছে। এবার এটা দেখতে হবে যে 14739 এর এই খুনির সঙ্গে কি সম্পর্ক আছে। শীতল ভাবছিল ওর রুমে চুরি করার মতন কিছু নেই, কিন্তু এটা ও জানতো না যে ওর রুমে 2 কোটি টাকার হীরে লুকোনো আছে, আর সেটা খোঁজার জন্যই কেউ ওর রুমে যেত। কিন্তু ও এটা জানতো না যে ওই হিরে আগেই উধাও হয়ে গেছে। মুরলি ওই হিরেগুলো নিয়ে আগেই ওখান থেকে চলে গেছে। কিন্তু ও জেনে গেছিল যে হিরেটা মুরলির কাছে আছে, তারপরেই ও মুরলিকে টর্চার করে আর মেরে দেয়। স্যার, আমাদের এই মুরলির বিষয়ে তদন্তটা শুধুমাত্র ব্লাইন্ড হোমের লোকেরাই জানতো। এই খুনি ব্লাইন্ড হোমেরই কেউ হবে। ও শুধু রাধিকা বা মুরলিরই নয়, ও আমাদেরও অনেক কিছু খবর রাখে। এখনো তো আমার সন্দেহ ডক্টর মূর্তির ওপরেই। কিন্তু ওনাকে ধরার জন্য আমাদের কাছে কোনো প্রমাণ নেই স্যার। আমাদের হাতে শুধু একটাই ক্লু আছে, 14739। এটা কি হতে পারে 14739? কোনো ব্যাংক লকারের কোড নাম্বার, কোনো লকারের কোড, পোস্ট বক্স নাম্বার। এটা কোনো গাড়ির নাম্বারও তো হতে পারে। হ্যাঁ, কিন্তু স্যার কোনো কোডই তো 14739 দিয়ে শুরু হয় না। এটাও হতে পারে ওই নাম্বারের এটা লাস্ট পার্ট, এর আগে অন্য কিছু থাকতে পারে। খোঁজ নাও এটা কিসের নাম্বার। এই নাম্বারই আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। স্যার, 200 থেকে বেশি ব্যাংক ডিপোজিট আর 4000-এর বেশি গাড়ি নাম্বারের সঙ্গে এর কম্বিনেশন রয়েছে। স্যার, প্রায় 15,000 নাম্বারে এই কম্বিনেশন পাওয়া গেছে। স্যার, আরো কয়েকটা ব্যাপার আছে এই চেনে, যেমন ধরুন গিয়ে দোকানের মেম্বার, ক্লাব কার্ডের মেম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, এটিএম নাম্বার। আর স্যার, যদি পোস্ট বক্স নাম্বারের লিস্ট শুরু করি তাহলে জানি না কোথায় গিয়ে পৌঁছবে। যখন তোমরা তোমাদের কাজ করছিলে তখন আমি আমার কাজ করছিলাম। আমি ভাবছিলাম 14739, কারণ নাম হতে পারে। নাম? হ্যাঁ, যেমন 725-এ রাজ হয়, এই দেখো 7-এ আর, 2-তে এ, আর 5-এ জে। সেরকমই 14739-এ অনেক কিছু কম্বিনেশন হতে পারে। তাহলে স্যার, মোবাইল ফোনের 1 নম্বর কিতে কোনো অ্যালফাবেট থাকে না? তাও এই নাম্বারের কোনো তো মানে নিশ্চয়ই আছে, না হলে মরার সময় লোকটাই নাম্বার কেন ডায়াল করতো? এক্স্যাক্টলি। আমাদের আবার ব্লাইন্ড হোমে যেতে হবে। ওখান থেকেই জানা যাবে 14739-এর রহস্যটা কি। আচ্ছা, মুরলি কি আপনাদের সঙ্গে কখনো 14739 নাম্বারের ব্যাপারে কথা বলেছিল? বা আপনারা যদি এই নাম্বারের ব্যাপারে কিছু জেনে থাকেন? না স্যার, এই নাম্বারটা তো আমরা প্রথম শুনলাম। আচ্ছা, এটা বলুন যে ডক্টর মূর্তি কেমন ডক্টর? একটু স্ট্রিক্ট, কিন্তু খুব ভালো মানুষ। তাহলে এই নাম্বার ওনার সঙ্গে রিলেট হতে পারে? ওনার বাড়ির নাম্বার, ওনার গাড়ির নাম্বার, এইরকম কোনো নাম্বার রয়েছে? হতে পারে স্যার, কিন্তু আমাদের জানা আচ্ছা, মনে করে দেখুন অন্য আর কিছুতে এরকম নাম্বার। কি হলো স্যার? অভিজিৎ, এই 14739 নাম্বারের ব্রেন স্ক্রিপ্টের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে কি? তার মানে স্যার, মানে এটা
যে মুরলি চোখে দেখতে পেত না। এক্স যদিও কিছু লিখতে চাইতো ওয়াই তাহলে কোন স্ক্রিপ্টে লিখতো? জেড। ও তো ব্রেন স্ক্রিপ্টেই লিখতো। ইয়েস স্যার। তা স্যার আমাকে একটা পেপার আর পেন দাও। স্যার এবার আমি টেলিফোনের ডায়ালে যেরকম নাম্বার লেখা থাকে সেরকমই আমি এই পেপারের মধ্যে নাম্বারগুলো লিখছি। 6, 7, 8, 9, 0। এবার ওই নাম্বারগুলো বলো। 147 14739। 39। এবার এই সার্কেল করা নাম্বারগুলো ব্রেন স্ক্রিপ্টের মতন ডট দিয়ে দিচ্ছি। তাহলে এগুলো এরকম দেখতে লাগবে। 3টে ভার্টিক্যালি পরপর ডট, তারপরে 2টো ভার্টিক্যাল ডট যার মাঝখানে স্পেস আছে। এবার খোঁজ নিতে হবে এই ডটের মিনিংটা কি। এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ম্যাডাম, আমার আপনার সাহায্য চাই। হ্যাঁ বলুন। উইথ ইওর পারমিশন আমি আপনার হাতটা ধরতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, এটা বলুন, এই যে 3টে কন্টিনিউ ভার্টিক্যাল ডট আছে, এটার মানেটা কি? এল। এল। আর 2টো ভার্টিক্যাল ডট আছে যার মাঝখানে স্পেস আছে, সেটা কে। কে? হ্যাঁ। এল কে। এল কে। ডক্টর লীনা কামাত। মাই গড, ও তো আমাদের এটাই বলতে চেয়েছিল। স্যার, লীনা কামাত এই চুরির খবর নিশ্চয় নিউজ পেপারে বা টিভিতে দেখেছিল। কাল রাতে সুরাজমাল ডায়মন্ডসের দোকানে দামি হীরের চুরি হয়ে গেছে। চোরেরা সিন্দুক খোলার জন্য অ্যাসিডের মতো কোনো জিনিস ব্যবহার করেছিল। রাধিকা মারা যাওয়ার পরেও লীনা কামাত ওই হিরেগুলো খুঁজছিল। কিন্তু যখন আমরা মুরলির কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম, লীনা কামাত আমাদের আগেই ওখানে পৌঁছে যায়। আর যেই ও হীরের ব্যাপারে জানতে পারে, ও মুরলিকে মেরে ফেলে। কিন্তু মুরলি মারা যাওয়ার আগে লীনা কামাতের নাম টেলিফোনে লিখে দিয়ে যায়। এই লীনা কামাত এই মুহূর্তে কোথায়? স্যার। হ্যাঁ স্যার, এই দেখুন, এ তো পুরো রিসার্চ করছিল ডায়মন্ড চুরির ব্যাপারে। কে আছে এখানে? ডক্টর লীনা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো, ভেতরে লুকিয়ে থেকে কোনো লাভ নেই, বাইরে এসো। দরজা ভেঙে দাও। স্যার। এবার তুমি কি করবে এসিপি? না রইল হিরে, আর না রইল প্রমাণ। আমি হিরেগুলোকে ফ্লাশ করে দিয়েছি। আচ্ছা, আমরা সমস্ত সুয়েজ লাইন সিল করে দেব, বুঝেছো? আর হিরে উদ্ধার করব। কিন্তু তুমি প্রমাণ কি করে করবে যে হিরেগুলো আমার বাথরুমের পাইপ থেকে বেরিয়েছে? এখানে তো অনেকগুলো বাথরুম আছে। হিরে কোথা থেকে এসছে আর কোথায় যাবে এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মুরলি মারা যাওয়ার আগে টেলিফোনে তোমার নাম লিখে দিয়ে গেছে। আমাদের কাছে আরো অনেক প্রমাণ আছে ডক্টর লীনা কামাত, তোমাকে ফাঁসির কাঠগড়ায় পৌঁছে দেওয়ার জন্য।